আচ্ছা, তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল মানে হচ্ছে তড়িৎ বিভব, বাংলা হচ্ছে তড়িৎ বিভব। আচ্ছা শোন, দেখ, স্থির তড়িৎ আমরা যখন পড়ছিলাম, স্থির তড়িতের ধর্ম, ইলেকট্রোস্ট্যাটিক্স প্রপার্টি, স্থির তড়িতের ধর্ম পড়ার জন্য, একটা আধানের স্থির তড়িৎ ধর্ম পড়ার জন্য, স্থির তড়িৎ ধর্মটা কতটা প্রমিনেন্ট বা স্থির তড়িৎ ধর্মটা ওর মধ্যে কতটা দেখা যাচ্ছে, কতটা প্রযোজ্য, সেটা বোঝানোর জন্য আমরা একটা ভৌত রাশির হেল্প নিচ্ছিলাম, সেটাকে আমরা বলছিলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটাকে আমরা বলছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটা হচ্ছে ই। ঠিক সিমিলার এই জায়গাটা আমরা এখানেও স্থির তড়িৎ ধর্মটাকেই বোঝানোর জন্য আরেকটা ভৌত রাশি আমরা জানবো, যে ভৌত রাশিটাও স্থির তড়িৎ ধর্মকেই প্রকাশ করে, সেই ভৌত রাশিটার নাম হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল তড়িৎ বিভব, যেটাকে ভি দিয়ে বোঝানো হয়। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এটা কি বোঝাচ্ছিল? এটা বোঝাচ্ছিল মেইনলি বল জনিত ধর্ম, ফোর্স। দেখবি কোন একটা অঞ্চলে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি ছিল, তাহলে সেই অঞ্চলটাতে কোনো একটা আধান রাখলে সেই আধানের উপর ক্রিয়াশীল বলের মানটাও বেশি। আমরা এই বলের মানটাকে বের করেছিলাম এফ সমান কি, কিউ ইন্টু ই দিয়ে। যদি ই এর মান বেশি হচ্ছিল তো এফ এর মানও বেশি হচ্ছিল। তার মানে এটা স্থির তড়িৎ বল জনিত ধর্মটাকে প্রকাশ করছিল ই। এইখানে যেটা প্রকাশ করবে ভি, সেটা হচ্ছে যে অন্য কোনো একটা আধান থাকলে সেই আধানটার উপরে কতটা শক্তি সঞ্চিত হবে, কতটা এনার্জি স্টোর হবে। এটা হচ্ছে এনার্জি সম্পর্কিত ভৌত রাশি, এনার্জি সম্পর্কিত ভৌত রাশি, এনার্জি বা শক্তি সম্পর্কিত ভৌত রাশি, এটা হচ্ছে ভি। ঠিক আছে, তো এখানেও এনার্জির সাথে ভি এর কিভাবে রিলেশন, যেটা আমরা ডিসকাস করছি পরে একটু। তো ওটা বল জনিত ধর্ম, এটা এনার্জি জনিত ধর্ম। এখানে সুবিধাটা কি, ভি দিয়ে যদি আমি স্থির তড়িৎ ধর্মটাকে প্রকাশ করতে পারি, সুবিধাটা কি? বল জানি, বলের মানের সাথে সাথে অভিমুখ আছে, তাহলে বল একটা ভেক্টর রাশি। যখন ভেক্টর রাশিগুলোর মধ্যে যোগ করব, গুণ করব, যাই করব, সেখানে ভেক্টর রাশির একটা আলাদা নিয়মে যোগের পদ্ধতি আছে, গুণের পদ্ধতি আছে, তাই তো? কিন্তু এই যে এনার্জি কি ভেক্টর রাশি? এনার্জি মানে তো কৃতকার্যের পরিমাণ, তাহলে এনার্জি হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি? শুধুমাত্র মান আছে মানে কি? সাধারণ বীজগাণিতিক সূত্র মেনে চলে। তাহলে এনার্জিটা যখন আমি এনার্জি দিয়ে প্রকাশ করব কোনো একটা স্থির তড়িৎ ধর্মকে, তখন এটা কোয়াইট ইজি দেন দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা কম্পারেটিভলি একটু সোজা হবে ফিল্ডের থেকে। ঠিক আছে, নেক্সট যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে, আধান পরিবাহিত হবে কোন দিক থেকে কোন দিকে। একটা এক্সাম্পল বলছি, মনে কর এটা একটা ওয়াটার ট্যাঙ্ক। ঠিক আছে, এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, আর এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, এটা একটা ওয়াটার ট্যাঙ্ক। ভালো করে দেখবি, এই দুটো ওয়াটার ট্যাঙ্ক, এইখানে এতটা পর্যন্ত জল আছে, এতটা পর্যন্ত জল আছে, আর এইখানে এতটা পর্যন্ত জল আছে। ঠিক আছে, এতটা পর্যন্ত জল আছে। এখানে একটা ট্যাপ আছে, ট্যাপ দিয়ে এটা বন্ধ করা আছে, কোনো জল কোনো দিকে প্রবাহিত হতে পারছে না, সেরকম সিচুয়েশনেই আছে। এরপর আমাকে বলতো এই আর্মটাতে লেফট হ্যান্ড সাইডে এই দিকটাতে জলের পরিমাণ বেশি আছে না এই দিকটাতে জলের পরিমাণ বেশি আছে? এই দিকটাতে জলের পরিমাণ বেশি আছে, অবভিয়াসলি ছবিটা দেখে যেটা মনে হচ্ছে, তাই তো? এটা অনেকটা মোটা, ওটার থেকে হাইটটা যদিও একটু কম, কিন্তু এটা যতটা মোটা এখানে জলের পরিমাণ বেশি এই দিকটাতেই আছে। এরপরে আমি এই ট্যাপটাকে খুলে দিলাম, ওপেন করে দিলাম। জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? জল এই দিক থেকে এই দিকে প্রবাহিত হবে। তাহলে দেখ, জল যেদিকে বেশি আছে সেই দিক থেকে কিন্তু জল যেদিকে কম আছে সেদিকে প্রবাহিত হলো নাই। জলের উচ্চতা, জলস্তম্ভের উচ্চতা যেদিকে বেশি আছে সেই দিক থেকে জল কম, উচ্চতা স্তম্ভ যেদিকে আছে, উচ্চতা স্তম্ভ যেখানে কম আছে সেই দিকে জলটা প্রবাহিত হবে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, এখানে জলের পরিমাণের উপরে জলটা প্রবাহটা নির্ভর করলো কি? উচ্চতা বেশি আছে তো, উচ্চতা বেশি আছে মানে কি?
এই আমটার পোটেনশিয়াল এনার্জি বেশি আছে, এটার এনার্জি বেশি আছে। এনার্জি বলতে এখানে পোটেনশিয়াল এনার্জি, কারণ স্থির অবস্থায় আছে তো, তাহলে তো এখানে কাইনেটিক এনার্জির গল্প নেই। তাহলে এটার এনার্জি বেশি আছে, এটার এনার্জি কম আছে। তাহলে যেটা প্রবাহিত হলো সেটা তো জল, কিন্তু সেটা প্রবাহ, কোন জিনিসটার প্রবাহ ঘটালো, সেটা হচ্ছে এনার্জি। কি হলো অ্যাকচুয়ালি, যে এনার্জি প্রবাহিত হলো বেশি এনার্জির থেকে কম এনার্জি যুক্ত অঞ্চলে বাই দ্য হেল্প অফ জল, বাই দ্য হেল্প অফ ওয়াটার। ওয়াটার কি করলো, জলটা এই শক্তিটাকে সংগ্রহ করে এই দিক থেকে এইদিকে নিয়ে গেল। কি কতক্ষণ পর্যন্ত নিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না উচ্চতাটা সমান। যখন উচ্চতাটা সমান হয়ে গেল তখন এই দিকের এনার্জি যতটা, এই দিকের এনার্জিও ততটা। বোঝা গেছে তো? ঠিক আছে, এইটা হচ্ছে এনার্জির গল্প। তাই এই এনার্জির গল্পটাই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্র। যে কোন একটা বস্তুতে আধান আছে, কোন একটা বস্তুতে আধান আছে, এবং এই দুটো বস্তুকে আমি তার দিয়ে যদি সংযোগ করি, তাহলে কোন দিক থেকে কোন দিকে আধান প্রবাহিত হবে, সেটা ডিপেন্ড করবে এটার এনার্জি কতটা আছে আর এটার এনার্জি কতটা। যেদিকে এনার্জি বেশি আছে সেই দিক থেকে যেদিকে এনার্জি কম আছে সেই দিকে প্রবাহিত হবে, সেখানে আধানের বেশি কমটা ইম্পর্টেন্স লয়। কিন্তু আর এনার্জি বলতেই আমরা এখানে বুঝি কাকে, পোটেনশিয়ালকে। তাহলে এটার যদি পোটেনশিয়াল বেশি থাকে, এটার যদি পোটেনশিয়াল কম থাকে, আমি যদি ধরে নিই V2 গ্রেটার দেন V1 হয়, তাহলে কিন্তু এই দিক থেকে এই দিকে আধানের প্রবাহ হবে, এই দিক থেকে এই দিকে আধানের প্রবাহ হবে। বোঝা গেছে তো? তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, বেশি এনার্জির থেকে কম এনার্জির দিকে। বেশি এনার্জি থেকে কম এনার্জি দিকে আধান প্রবাহিত হবে। কেন বেশি এনার্জি বলতে কি, বেশি পোটেনশিয়ালের দিকে। তার জন্য দেখবি আমরা যখন ব্যাটারির ক্ষেত্রে, তুই যখন ক্লাস 10 এ পড়েছিলি, ব্যাটারির আমি বলতাম প্রবাহ মাত্রা কোন দিক থেকে প্রবাহিত হয়, পজিটিভ প্লেট থেকে। পজিটিভ প্লেট মানে কি, উচ্চ বিভব সম্পন্ন প্লেট। নেগেটিভ বিভব মানে কি, নিম্ন বিভব। তাহলে অ্যাকচুয়ালি যে প্রবাহ মাত্রাটা, সেই প্রবাহ মাত্রাটা ফ্লো অফ এনার্জি বাই দ্য হেল্প অফ ইলেকট্রন বা চার্জ, আধানের সাহায্যে শক্তির পরিবহন। কোন দিক থেকে কোন দিকে শক্তির পরিবহন হচ্ছে, উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি দিকে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন। তাহলে বিভব অ্যাকচুয়ালি দুটো জিনিসকে প্রকাশ করছে, এনার্জিকে তো প্রকাশ করছেই, তার সাথে সাথে আধান কোন দিকে প্রবাহিত হবে, আধান কোন দিক থেকে কোন দিকে যাবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, এনার্জির উপরে। মানে কিসের উপরে, ভি এর উপরে। ঠিক আছে, তাহলে এই ভিটার ইম্পর্টেন্সটা তাহলে বোঝা গেছে। পোটেনশিয়াল পড়ার আমার গুরুত্বটা কি আছে। এরপরে আমরা পোটেনশিয়ালকে কিভাবে এক্সপ্রেস করা হয় সেটা আমরা ডিসকাস করব, যে হাউ ক্যান উই এক্সপ্রেস দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল। যেমন ভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে বোঝানো হয়, যেমন ভাবে একটা একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল বা কোন একটা আধানের উপর ক্রিয়াশীল বল আর ওই আধানের মানের অনুপাত, সেই রকম ভাবে ইলেকট্রিক পোটেনশিয়ালকেও আমরা এক্সপ্রেস করব। কিরকম ভাবে সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে কি জিনিসটা বোঝায় সেটা বোঝা গেছে তো। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে বোঝায় কোন একটা আধানের কোন একটা স্থির তড়িৎ যুক্ত অঞ্চলের কোন একটা বিন্দুতে ওই স্থির তড়িৎ যুক্ত অঞ্চলটাই কতটা স্থির তড়িৎ শক্তি সঞ্চিত আছে, বা কতটা এনার্জি ওই জায়গাটার মধ্যে, কতটা এনার্জি আছে, কতটা শক্তি সঞ্চিত আছে, সেই শক্তির পরিমাণটাকে বোঝাই বিভব দিয়ে। ঠিক আছে, বিভব দিয়ে বোঝানো হয়। এবং কোন দিক থেকে কোন দিকে আধান প্রবাহিত হবে সেটা ডিপেন্ড করে কিসের উপরে, ভি এর উপরে, বিভবের উপরে। বোঝা গেছে তো? ঠিক আছে, তাহলে এইটুকু প্রথমে ইন্ট্রোডাকশনটা লিখেলে, তারপর বিভবের ডেফিনেশনটা বলছি। তাহলে এরপর বিভবের ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে যে মনে কর এটা একটা কিউ আধান থেকে এট এ ডিস্টেন্স আর কোন একটা বিন্দুতে আমি গণকর বিভব পরিমাপ করতে চাইছি। এই বিন্দুটাকে আমি পি বিন্দু ধরে নিচ্ছি। ঠিক আছে, উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল এট এ ডিস্টেন্স আর ফ্রম এ কিউ চার্জ। তো এখানে যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইতাম, তাহলে আমি কি করতাম, এখানে আমি একটা একক ধনাত্মক আধান ধরতাম এবং এই একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলটা পরিমাপ করতাম। ইজ ইট ক্লিয়ার? এটাই করতাম। তো এইখানে আমরা তড়িৎ বিভব নির্ণয় করতে চাইছি। তাহলে বিভব তো আর বল নয়, বিভবটা হচ্ছে শক্তি। মানে কি, ওয়ার্ক ডান। এনার্জি মানে কি, এনার্জি মানেই হচ্ছে কৃতকার্যের, এনার্জি মানেই হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানেই হচ্ছে, তাহলে এখানে ওয়ার্ক ডান যখন করতে হবে, বের করতে হবে, তখন আমাকে কিছুতে ডিসপ্লেসমেন্ট হবে। সরণ ছাড়া ওয়ার্ক ডান কি করে হবে, তাই তো?
তাহলে এখানে আমি একক ধনাত্মক আধানটাকে কি ধরবো, এই একক ধনাত্মক আধানেরই এখানে ধারণা নেবো, কিন্তু একক ধনাত্মক আধানটাকে আমি প্রথমে ধরে নেবো এটা ইনফিনিটিতে আছে, এটার প্রাথমিক অবস্থান কোথায় আছে, ইনফাইনাইট মানে অসীমে আছে। এই অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে এই জায়গাটায় আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হচ্ছে এই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে অসীম থেকে এই একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হবে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে এটা ডেফিনেশন প্রথমত হয়ে গেল, ওয়ার্ক ডান টু ব্রিং এ ইউনিট পজিটিভ চার্জ from infinite to any point on electric field। এটা হলো গল্প। একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্যটা করতে হয় সেটাই হচ্ছে বিভব। তবে এরপরে হচ্ছে হাউ ক্যান ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট দিস এক্সপ্রেশন অফ দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল। আমরা কিভাবে এই তড়িৎ বিভবের গাণিতিক সমীকরণটা নির্ণয় করব, ভালো করে দেখো। আমরা ধরে নেব কিউ আধান থেকে এট এ ডিস্টেন্স এক্স, কোন একটা এট এ ডিস্টেন্স এক্স, কিউ আধান থেকে এট এ ডিস্টেন্স এক্স কোন একটা অবস্থান P1 বিন্দু, ঠিক আছে। এই P1 বিন্দু থেকে P2 বিন্দুতে আমি একক ধনাত্মক আধানটাকে সরাচ্ছি। P1 এর P2 ভেরি ক্লোজ টু পয়েন্ট, এবং এই দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি dx। তাহলে P1 বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলটা কত হবে, P1 বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলটা কত হবে, দিস ইজ q into 1 divided by 4 pi epsilon x স্কয়ার। বোঝা গেছে তো? এরপরে P2 টা হচ্ছে P1 এর খুব কাছাকাছি বিন্দু, মানে x এর অবস্থানটা, x এর দূরত্বটা খুব কম পরিবর্তন হয়েছে। যদি x টা খুব ক্ষুদ্র হয়, যদি dx খুব ক্ষুদ্র হয়, দেন f এর পরিবর্তনটাও খুব, f এর পরিবর্তনটা খুব ক্ষুদ্র হলে f টাকে ধরে নেওয়া হতে পারে f টা মোটামুটি প্রায় কনস্ট্যান্ট। যদিও ইনফাইনাইট থেকে অসীম দূরত্ব থেকে যখন আমি একক ধনাত্মক আধানটাকে এতটা পর্যন্ত সরাবো তখন তো f এর মান পরিবর্তন হচ্ছে, যেহেতু দূরত্বটা পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে ফোর্সটা যদি মনে কর ডিসপ্লেসমেন্টের সাথে সাথে পরিবর্তিত হয়, মানে বলের মানটা যদি পরিবর্তন হয়, তাহলে কৃতকার্য বের করার জন্য আমরা কি করি বলতো, ইন্টিগ্রেশন করি। এটা ওয়ার্ক ডানের কনসেপ্ট, ক্লাস 11 এর কনসেপ্ট, যে আমরা যদি পরিবর্তনশীল বল হয় তাহলে কৃতকার্য নির্ণয় করার জন্য ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে। এখানেও আমরা ইন্টিগ্রেশন করব, কিন্তু এই dx দূরত্ব সরানোর জন্য যে কৃতকার্যটা করতে হবে সেই কৃতকার্যের মানটা কত হবে আগে আমাকে বল, dw সমান কত হবে, ইজ ইট f ডট dx অর নট। এখানে f আর dx এর মধ্যবর্তী কোণ কত, এই f এর অভিমুখটা কোন দিকে, একক ধনাত্মক আধান এখানে রেখেছি, এখানে q আধানটাকে তো ধনাত্মক আধানই বলেছি, কিছু লিখিনি যখন। তাহলে এই একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের অভিমুখটা কোন দিকে, কোন দিকে অভিমুখটা, বাইরের দিকে। বাইরের দিক মানে কোন দিক বলতে চাইছে, সেই দিকে নিশ্চয়, তাই তো। আর dx টা কোন দিকে, তাহলে যদি f ডট dx হয় তাহলে ইট ক্যান বি রিটেন অ্যাজ f dx cos 180 or not, তাহলে এটা মাইনাস f dx। then dw again can be written as in place of f q divided by 4 pi epsilon x square dx or not, ঠিক আছে। তাহলে এখানে w যখন আমি ক্যালকুলেট করব তখন কি করব, ইন্টিগ্রেশন ওভার dw। ইন্টিগ্রেশন ওভার dw যখন করব, q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন টাকে আমি বাইরে বের করব না, বের করব না, কনস্ট্যান্ট তো 1 বাই x স্কয়ার dx করব। ইন্টিগ্রেশন লিমিট কোথা থেকে কোথায় হবে, একক ধনাত্মক আধানটা কোথায় ছিল, ইনফিনিটি থেকে। তাহলে একক ধনাত্মক আধানটা ছিল ইনফিনিটিতে, দ্য স্টার্টিং লিমিট শুড বি ইনফিনিটি। আসছে কোথায়, p বিন্দুতে। p বিন্দু মানে কত দূরত্বে, তাহলে ছিল ইনফিনিটি দূরত্বে, আসলো কত দূরত্বে, তাহলে ইট শুড বি ইনফিনিটি টু r। বোঝা গেছে, বোঝা গেছে, ইনফিনিটি থেকে r, ক্লিয়ার। তাহলে ইনফিনিটি থেকে r এর আমরা এটা, তাহলে এখানে কি হবে, q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন টাকে বাদ দিয়ে দিলাম, ইনফিনিটি থেকে r। 1 বাই x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন কি হবে বল, ইন্টিগ্রেশন কি হবে,
মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর 1 বাই dx এর ইনটি 1 বাই x স্কয়ার মানে কি হবে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। ঠিক লিখেছি তো? ইন্টিগ্রেশন তোদের ম্যাথমেটিক্সে আশা করি কিছু কিছু হয়েছে। এটা মনে আছে কি তোদের যাদের ম্যাথস নেই? মদন মোহন বুঝতে পারছিস x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টিগ্রেশনের নিয়ম মনে আছে? তাহলে x টু দি পাওয়ার n মানে কত -2, তাহলে -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, তাহলে এটা কত হয়ে গেল? এটা হচ্ছে q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন x। মানে এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, আর মাইনাসটা লিখছি না। তাহলে 1 বাই x লিমিটটা হচ্ছে ইনফিনিটি থেকে আর। তাহলে কি করব? প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কত হয়ে যাবে বল? q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r হয়ে গেল, আর 1 বাই ইনফিনিটি মানে 0 হয়ে যাবে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা আমি কি পেলাম দেখ। The expression of the potential is q divided by 4 pi epsilon r. ঠিক আছে? So this is the expression of the electric potential at a distance r from a q charge. বুঝতে পেরেছিস? এখানে যদি মনে করে এই q আধানটা ঋণাত্মক আধান হতো, কি ঘটনা ঘটতো? যদি q আধানটা ঋণাত্মক আধান হতো, ভালো করে দেখ, এই q আধানটা ঋণাত্মক আধান হলে f ডট dx এ এই cos 180 জায়গায় কি হতো? cos 0 ডিগ্রি 90। আরে বলের দ্বারা কার্য, বলটা তো মাইনাস আধান থাকলে একক ধনাত্মক আধান হবে, বলের অভিমুখটা কোন দিকে হয়ে যেত? dx যেদিকে সেদিকেই। তাহলে f আর dx এর মধ্যবর্তী কোণ কত হয়ে যেত? তাই না? এখানে একক ধনাত্মক আধানটাকে এই ঋণাত্মক আধানটা কি করতো? আকর্ষণ করতো। আকর্ষণ করলে f এর অভিমুখটা কোন দিকে হয়ে যেত? আধানটার দিকে, dx টা আধানটার দিকে। তাহলে f আর dx এর মধ্যবর্তী কোণ কত হয়ে যেত? cos 0 হয়ে গেলে এটা প্লাস f dx হয়ে যেত নাই? তাহলে আলটিমেটলি শেষ পর্যন্ত একটা নেগেটিভ পেতাম নাই? এই নেগেটিভটা ছিল বলেই তো এই নেগেটিভটা ক্যান্সেল হয়ে পরে প্লাস হয়ে গেছে। কিন্তু যদি এখানে প্লাস থাকতো তাহলে আলটিমেটলি একটা নেগেটিভ হতো নাই? তাহলে আলটিমেটলি ঋণাত্মক আধানের জন্য বিভবের মানটা কত দাঁড়াতো? -q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r। তাহলে এই প্লাস q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r এটা কাকে বোঝায়? এটা বলের বিরুদ্ধে কার্য। -q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r এটা কাকে বোঝায়? বলেটা। এটা তো একটা ওয়ার্ক ডান, ইনফাইনাইট ওয়ার্ক ডান টু ব্রিং এ ইউনিট পজিটিভ। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ নেগেটিভ তো দুটোই হতে পারে। পড়েছিস তো থার্মোডাইনামিক্সে, পড়েছিস, সব জায়গাতেই পড়েছিস, কৃতকার্যের জায়গাতেও পড়েছিস। বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, কার্যহীন বল যখন 180 ডিগ্রি, যখন 0 ডিগ্রি, যখন 90 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে? একটা বলের বিরুদ্ধে কার্য আর একটা বলের বিরুদ্ধে কার্য বোঝানোর জন্য ধনাত্মক, বলের দ্বারা কার্য বোঝানোর জন্য। তাহলে শুধু একটা জিনিসই মাথায় রাখার আছে যে ধনাত্মক আধানের জন্য কি পটেনশিয়াল হবে ধনাত্মক, আর ঋণাত্মক আধানের জন্য পটেনশিয়াল হবে কোনো অভিমুখ নেই, শুধু পজিটিভ চার্জের জন্য পটেনশিয়াল পজিটিভ আর নেগেটিভ চার্জের জন্য পটেনশিয়াল নেগেটিভ। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমার কি দাঁড়িয়েছিল এইখানে তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশনে, যে একটা একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, সেটাই ক্ষেত্রফল বলল। এইখানে ডেফিনেশন কি দাঁড়ালো? একটা একক ধনাত্মক আধানকে ইনফিনিটি থেকে ওই বিন্দুতে আনতে যে কৃতকার্য সেটাই বিভব। তারপর আমরা এইখানে দেখবি তড়িৎ ক্ষেত্রের রাশিমালাতে আমরা বলেছিলাম যে E সমান আমরা লিখি F ডিভাইডেড বাই কিউ। F ডিভাইডেড বাই কিউ। তাহলে এইখানে আমরা পটেনশিয়ালের জায়গায় কি লিখবো? এখানে আমরা পটেনশিয়ালের জায়গায় কি লিখবো? পটেনশিয়ালের জায়গায় একক ধনাত্মক আধান তো আমি পাবো না, কারণ একক ধনাত্মক আধানের অস্তিত্ব নাই বলে আমাকে F ডিভাইডেড বাই কিউ করতে হয়েছিল। এটাকে টেস্ট চার্জ বলেছিলাম, তাই তো? পরীক্ষাধীন আধান বলেছিলাম। তাহলে আমাকে এখানেও পরীক্ষাধীন আধানের কনসেপ্ট, পরীক্ষাধীন আধানের ধারণা নিতে হবে। তাহলে আমাকে এখানে একক ধনাত্মক আধানের জায়গায় একটা কিউ আধান, একক ধনাত্মক আধানের জায়গায় একটা কিউ আধানকে যদি নিয়ে আসতে হয়, তাহলে আলটিমেটলি এই লাস্ট এক্সপ্রেশনটাতে আমি ডাব্লু যদি ক্যালকুলেট করি, সেই ডাব্লুর এক্সপ্রেশনটা কি হবে আমাকে বলতো? ডাব্লুর এক্সপ্রেশনটা কি হবে? এই কৃতকার্যের এক্সপ্রেশনটা কি হবে ভালো করে দেখ। এখানে একক ধনাত্মক আধানের জায়গায়, এটা একক ধনাত্মক আধানের জায়গায় একটা কিউ লিখতো। তাহলে আলটিমেটলি এই কিউটা বেঁচে থাকতো লাস্ট পর্যন্ত, কিউটা বেঁচে থাকতো লাস্ট পর্যন্ত, কিউটা বেঁচে থাকতো, এখানেও একটা কিউ থাকতো। তাহলে আলটিমেটলি ডাব্লুর এক্সপ্রেশনটা কি হয়ে যেত? কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর হতো কি হতো নাই? এই কিউটা একক ধনাত্মক আধান ছিল বলেই ওখানে শুধু কিউ ছিল। এখানে যদি পরীক্ষাধীন আধান নিতাম তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর হতো।
এরপরে তুই দেখ এই যে জিনিসটাই তো ভি, এই জিনিসটাই তো ভি, তাহলে ডাব্লিউ সমান কি হচ্ছে ভি ইন্টু কিউ লিখতে পারি। তাহলে ভি সমান কি লিখতে পারতাম ডাব্লিউ বাই কিউ। দেখ এখানে ই সমান কি লিখছি এফ বাই কিউ, এখানে ভি সমান কি লিখছি ডাব্লিউ বাই কিউ, সিমিলারিটি আছে নেই? এখানে কি, এখানে বল ডিভাইডেড বাই আধান, আর এখানে কৃতকার্য ডিভাইডেড বাই, কারণ এখানে ক্ষেত্রফল বললো বলের 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 প্রপার্টিকে, বলের ধর্মকে বোঝায়, আর এখানে ভি কার্যের ধর্মকে বা শক্তির ধর্মকে বোঝায়, এনার্জির ধর্মকে বোঝায়। তার জন্য এখানে কৃতকার্য ডিভাইডেড বাই কিউ হয়েছে আর ওখানে এফ ডিভাইডেড বাই কিউ হয়েছে। তাহলে another definition of electric potential can be expressed কিভাবে বলতে পারি, একটা পরীক্ষাধীন আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃতকার্য এবং ওই আধানের অনুপাতকে কি বলা হয়, বিভব। দিস ইজ দ্য another definition of V or not। বলতে পারি কি পারি না, যে একটা পরীক্ষাধীন আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয়, সেই কৃতকার্য এবং ওই আধানের মানের অনুপাতকে কি বলা হয়, ভি। ভি সমান ডাব্লিউ বাই কিউ, এটা শোনা শোনা লাগছে। ভি সমান ডাব্লিউ বাই কিউ তোরা ক্লাস 10 এর বইয়েতেও ছিল, যে ভি সমান ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। কিভাবে এসেছে সেগুলো তো ওখানে বলার কোনো সুযোগ ছিল না, কিন্তু ওখানে এই সম্পর্কটা কিন্তু লেখা আছে, ভি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে কি বলবো আমি, এখানে একটা পরীক্ষাধীন আধানকে লিখলাও, তাহলে ডেফিনেশন অ্যানাদার ডেফিনেশন বিকল্প সংজ্ঞা লিখো। লিখো একটি আধান পরীক্ষককে বা পরীক্ষাধীন আধানকে, একটি পরীক্ষাধীন আধানকে অসীম দূরত্ব থেকে, একটি পরীক্ষাধীন আধানকে অসীম দূরত্ব থেকে স্থির তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে, স্থির তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয় সেই কৃতকার্য এবং আধানের মানের অনুপাতকে সেই কৃতকার্য এবং আধানের মানের অনুপাতকে, সেই কৃতকার্য এবং আধানের মানের অনুপাতকে বিভব বলে, তড়িৎ বিভব বলে। হয়েছে তো? তাহলে ভি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। হয়েছে? এরপর দেখ এই যে আমি ইন্টিগ্রেশনটা করেছি, প্রথমে একক ধনাত্মক আধানের জন্য ভিডিওটা পজ করবে, তারপর একক ধনাত্মক আধানের জন্য যে এক্সপ্রেশনটা করেছিলাম সেটা তুমি করবে, তারপর কিউ এর জন্য, কিউ আধানের জন্য আরেকটা ইন্টিগ্রেশন করে পরে এই এক্সপ্রেশনটাও করবে। দুটো এক্সপ্রেশন এইরকম একটা পেজে দুদিকে দাগ দিয়ে দুটো এক্সপ্রেশনই কিন্তু করে রাখবে, ঠিক আছে? একক ধনাত্মক আধানের জন্য আধানকে আনতে কৃতকার্যের পরিমাণ আর একটা কিউ আধানকে আনতে কৃতকার্যের পরিমাণ, দুটোই করে রাখবে। বুঝতে পেরেছো তো? দুটোই ঠিক আছে, দুটো ইন্টিগ্রেশনই করে রাখবে, এখানে আর সময় দিচ্ছি না আমি। তাহলে এটা হয়ে গেল ভি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, এটা আমি মুছিয়ে দিচ্ছি। এরপরে দেখ এই ভি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, এখান থেকে একক কি হবে? ভি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ যদি হয়, এখান থেকে একক কি হবে? ভি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, তাহলে একক হবে কি জুল পার কুলম। ভি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, তাহলে একক হলো জুল পার কুলম। এই জুল পার কুলমটাকে কি বলা হয়? ভোল্ট। অথবা সিজিএস এ কি আর্ক পার স্ট্যাট কুলম বাই ইএসইউ, এটা কি স্ট্যাট ভোল্ট। দেখ 1 ভোল্ট সমান কি লিখবো? 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম। 1 জুল সমান কত আর্ক? 10 টু দি পাওয়ার 7। আর 1 কুলম সমান কত ইএসইউ? 3 × 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তাহলে 1/300 আর্ক পার ইএসইউ, 1/300 আর্ক পার ইএসইউ। তাহলে 1/300 আর্ক পার ইএসইউ মানে কি 1 ভোল্ট সমান হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট আর 1 স্ট্যাট ভোল্টের মধ্যে রিলেশন বোঝা গেছে তো? ও সরি, 1/300, ঠিক আছে? দেখ এখানে একটুকু দেখ, এটা 1 SI ইউনিট ইজ ইকুয়াল টু 1/300 CGS ইউনিট, তার মানে 1 CGS ইউনিট ইজ ইকুয়াল টু 300 টাইমস SI ইউনিট। জেনারেলি এটা হয় না, 1 কেজি সমান 1000 গ্রাম হয়,
তাই তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার হয়। জেনারেলি এসআই এককটা বড় হয়, সিজিএস এককটা ছোট হয়, কিন্তু এখানে সিজিএস এককটা বড় হচ্ছে, এসআই এককটা ছোট হচ্ছে, তাই না? 1 স্ট্যাক ভোল্ট ইজ ইকুয়াল টু 300 ভোল্ট, কোনটা বড়? 1 স্ট্যাক ভোল্ট ইজ ইকুয়াল টু 300 ভোল্ট। 1 সিজিএস ইউনিট সমান হচ্ছে 300 গুণ এসআই ইউনিট, হয় কি এটা? জেনারেলি যে কোনো ইউনিট কনভার্সনে এটা হয় কি? এটা হয় কি? হয় না তো। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। যে কোনো কিছুর ইউনিট কনভার্সন যখন করি এসআই ইউনিটটা ছোট হয়, এসআই ইউনিটটা বড় হয়, সিজিএস ইউনিটটা ছোট হয় মানের পরিপ্রেক্ষিতে। কিন্তু এখানে উল্টোটা হচ্ছে, সিজিএসটা বড় হচ্ছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, এটার পোটেনশিয়ালের ডাইমেনশন কি হবে বল? W ডিভাইডেড বাই কিউ। W মানে কি? m l স্কয়ার t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই চার্জ মানে কি? চার্জ মানে হচ্ছে it বাই at, তাই তো? তাহলে এটা কি দাঁড়ালো? m l স্কয়ার t টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1। This is the unit, sorry, this is the dimension of V and this is the unit of, ঠিক আছে তো? তাহলে এই রিলেশনস গুলো লিখে নেবে, ডাইমেনশন লিখে নেবে, পোটেনশিয়াল। বোঝা গেছে তো? ঠিক আছে, বোঝা গেছে না ডাউট আছে? সবাই বুঝতে পেরেছিস? তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালের এক্সপ্রেশন কি হয়ে গেল? V সমান হচ্ছে Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r, যেখানে হচ্ছে Q হচ্ছে পজিটিভ, তাহলে V ও হচ্ছে কি পজিটিভ। কি V ইজ ইকুয়াল টু -Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r, এখানে Q হচ্ছে কি নেগেটিভ, তাহলে V ও হচ্ছে কি নেগেটিভ। তার জন্য এখানে কৃতকার্য কি হচ্ছে? এখানে বলের বিরুদ্ধে কৃতকার্য, এখানে বলের দ্বারা কৃতকার্য। W সমান হচ্ছে সরি, V সমান কি হচ্ছে? V সমান হচ্ছে W ডিভাইডেড বাই Q। এটা হচ্ছে পোটেনশিয়ালের একটা অ্যানাদার এক্সপ্রেশন। এর ইউনিট কি হলো? একটা হলো ভোল্ট আর একটা হলো 300 স্ট্যাট ভোল্ট। ডাইমেনশন কি হলো? m l স্কয়ার t টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1, এটা হলো ডাইমেনশন। তাহলে এই আলোচনাগুলো করলাম আমি, ঠিক আছে তো? এগুলো করলাম। এবারে এগুলো ব্যবহার করে কি রকম ধরনের কোশ্চেন? সিম্পল কোশ্চেন। ফার্স্ট লিখ লিখ একটি প্লাস কিউ এবং -4q আধান, একটি প্লাস কিউ এবং -4q আধান পরস্পর থেকে a দূরত্বে অবস্থিত। একটি প্লাস কিউ এবং -4q আধান পরস্পর থেকে a দূরত্বে অবস্থিত। একটি প্লাস কিউ এবং একটি -4q আধান, একটি প্লাস কিউ এবং একটি -4q আধান পরস্পর থেকে a দূরত্বে অবস্থিত। এদের সংযোগকারী সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ বিভব শূন্য? এদের সংযোগকারী সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ বিভব শূন্য? বা এদের কোন বিন্দুতে সংযোগকারী সরলরেখা বা সংযোগকারী যাই হোক যে কোনো বিন্দুতে, কোন বিন্দুতে তড়িৎ বিভব শূন্য? হ্যাঁ, সংযোগের সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ বিভব শূন্য? আরেকটুকু কঠিন এই অঙ্কটা, এরকম ভাবেও থাকতে পারে, এইটার সাথে সাথে লিখেলে লিখ এমন একটি সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যে বিন্দুগুলিতে, মানে যে পথ বরাবর এমন একটি সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যে পথ বরাবর তড়িৎ বিভবের মান শূন্য হবে। এই সেকেন্ড পার্টটা করতে পারবি না, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, ফার্স্ট পার্টটা কর। এমন একটি সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যে পথ বরাবর প্রত্যেক বিন্দুতে তড়িৎ বিভবের মান শূন্য। যে পথ বরাবর প্রত্যেক বিন্দুতে তড়িৎ বিভবের মান শূন্য। ঠিক আছে, সেকেন্ড পার্টটা আমি পরে বলছি, সেকেন্ড পার্টটার জন্য একটু সময় লে, ফার্স্ট পার্টটা চেষ্টা কর। দেখ তাহলে কি করব, যে কোনো একটা আধান থেকে এট এ ডিস্টেন্স x আমি ধরে নেব, কোন একটা বিন্দু যে বিন্দুতে বিভব শূন্য।
ঠিক আছে, let us consider P is a point where the electric potential is 0 for plus Q and minus 4Q. এটা হচ্ছে ফার্স্ট কনসিডারেশন, যেটা আমরা তড়িৎ ক্ষেত্রের জন্য করতাম। তাহলে P বিন্দুর বিভবটা কত হবে? P বিন্দুর V কত হবে? ধনাত্মক আধানের জন্য পটেনশিয়াল প্লাস ঋণাত্মক আধানের জন্য পটেনশিয়াল। ধনাত্মক আধানের জন্য পটেনশিয়াল কত হবে? Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x, 4 পাই এপসাইলনটাকে কে লিখে দিচ্ছি, লিখতে পারিস 4 পাই এপসাইলন। আর V মাইনাসটা কত হবে? কত হবে V মাইনাস? এটা মাইনাস 4Q এর জন্য, তাহলে মাইনাস 4Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলনটাকে তো কে লিখছি, তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা a মাইনাস, যদি এটা x হয় এটা কত হবে? a মাইনাস x, তাহলে এটা a মাইনাস x হয়ে গেল। তাহলে টোটাল পটেনশিয়াল V ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? kq ডিভাইডেড বাই x মাইনাস 4q ডিভাইডেড বাই k ইনটু a মাইনাস x। টোটাল পটেনশিয়াল ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হলো? q ডিভাইডেড বাই x সমান হচ্ছে 4q ডিভাইডেড বাই a মাইনাস x। তাহলে এটা কত দাঁড়ালো? a মাইনাস x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু কত হলো? 4, তাই তো? তাহলে a বাই x সমান a বাই x মাইনাস 1 সমান হচ্ছে 4। তাহলে a বাই x সমান হয়ে গেল 5, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু a বাই। বোঝা গেছে তো? তো ইলেকট্রিক পটেনশিয়াল পজিটিভ আধানের জন্য পজিটিভ, নেগেটিভ আধানের জন্য নেগেটিভ, তার জন্য টোটাল যোগফলটা শূন্য হতে পারে। যদি এটাও পজিটিভ হতো তাহলে কি পটেনশিয়ালটা শূন্য হতো? যদি এটাও পজিটিভ হতো তাহলে কি পটেনশিয়ালটা শূন্য হতো? যদি এই প্লাস কিউটাও প্লাস 4Qটাও যদি পজিটিভ হতো তাহলে কি পটেনশিয়ালটা কোথাও শূন্য হতো? হতো না? হতো না। আরে কি করে হতো? দুটোই ধনাত্মক মান, দুটো ধনাত্মক মানে যোগফল কখনো শূন্য হতে পারে? দুটো ধনাত্মক মানে যোগফল কখনো শূন্য হতে পারে? শূন্য হতে গেলে তো একটা ধনাত্মক একটা ঋণাত্মক হতেই হবে। তাহলে দুটো যদি পজিটিভ আধান হয় বা দুটোই যদি নেগেটিভ আধান হয় তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল ক্যান বি 0। ইলেকট্রিক পটেনশিয়াল 0 হতে পারে? কখনোই হতে পারে না। ইলেকট্রিক ফিল্ড এই দুটো আধানের মাঝে কোনো বিন্দুতে শূন্য হতে পারে? তড়িৎ ক্ষেত্রফল বলে এই অবস্থায় একটা ধনাত্মক একটা ঋণাত্মক এর মধ্যবিন্দুতে কোনো একটা জায়গায় মানে যে কোনো এদের সংযোগকারী সরলরেখার মাঝে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল বলে শূন্য হতে পারে? কেন পারে না? বাইরে হবে। কেন পারে না? কারণ ধনাত্মক আধানের বাইরের দিকে ঋণাত্মক আধানের দিকে মানে একই দিকে হয়ে যাচ্ছে। তাহলে দেখ, একটু ভালো করে মাথাটা খালি ঢুকিয়ে মাথায় ভালো করে ঢুকাও একটু জিনিসগুলো, যে যদি ধনাত্মক আর ঋণাত্মক আধান হয় তাহলে সংযোগকারী সরলরেখার ভেতরে ইলেকট্রিক ফিল্ড ক্যান নট বি 0 বাট দ্য ইলেকট্রিক পটেনশিয়াল মে বি 0। ইলেকট্রিক ফিল্ড কখনো শূন্য হতে পারে না এদের সংযোগকারী সরলরেখার ভেতরে কোনো বিন্দুতে, কিন্তু বিভবটা শূন্য হতে পারে। বুঝতে পেরেছে তো? এমসিকিউ কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন কি রকম ভাবে থাকবে এটা কিছু বোঝা যাবে না, এখানে তোকে ভাবতে হবে নিজে নিজে। এইরকম ভাবে ডেটা কোথাও প্রোভাইড করাও থাকবে না, কোনো বইয়ে থাকবে না, খাতায় থাকবে না, মাথাতে থাকতে হবে। বুঝতে পেরেছিস? তার জন্য আমি লিখেছিলাম যে রিড লেস মোর থিঙ্ক, তোকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে কি ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে তো? এরপর দেখ, যেটা আমি বলেছি লোকাস মানে সঞ্চার পথ, সঞ্চার পথের সমীকরণ, এটা বসে দিচ্ছি তাহলে। সঞ্চার পথের সমীকরণের গল্প দেখ। সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য আমি যে কোনো একটা আধানকে, নিয়মটা শুন, যে কোনো একটা আধানকে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের অরিজিন ধরে নেব। যে কোনো একটা আধানকে একটা স্থানাঙ্ক জ্যামিতির মূল বিন্দু অরিজিন ধরে নেব। তো প্লাস কিউ অথবা মাইনাস 4Q এনি চার্জ ক্যান বি কনসিডার অ্যাজ এ অরিজিন অফ এ কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ঠিক আছে? তাহলে আমি প্লাস কিউটা ধরে নিলাম একটা স্থানাঙ্ক জ্যামিতির মধ্যবিন্দু, মূল বিন্দু। তাহলে প্লাস কিউটা মূল বিন্দু, প্লাস কিউটা মূল বিন্দু ধরে যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম পি হয়ে দ্য ইলেকট্রিক পটেনশিয়াল ইজ 0 হতেই পারে। তাহলে ওটা কি at a distance x and at a distance y because the coordinate of this point suppose x, y। এটা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের অরিজিন ধরে নিয়েছি, অরিজিন ধরে নিয়েছি মানে এই দিকটা x অ্যাক্সিস হয়ে গেছে, এই দিকটা y অ্যাক্সিস হয়ে গেছে। বোঝা গেছে? then you can find the expression of the electric potential at the point p or not। তুই p বিন্দুতে ইলেকট্রিক পটেনশিয়ালের এক্সপ্রেশন বের করতে পারবি না পারবি না? কেন পারবি? দেখ কিভাবে পারবি। এখানে p বিন্দু থেকে এই প্লাস q বিন্দু দূরত্ব আমি জানি,
এটা x ধরেছি, এটা y ধরেছি, সো দিস ইজ ইকুয়াল টু √(x² প্লাস আর p বিন্দু থেকে -4q দূরত্ব আমি জানি কারণ এটা a - x আর এটা y, তাহলে দিস ইজ ইকুয়াল টু a - x তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এটা একটা কঠিন কোশ্চেন, জেনারেলি থাকবে না, যদি থাকে, ঠিক আছে? তাই আমি বলে রাখছি এটা হচ্ছে এরকম হলো। এরপরে কি করব, p বিন্দুর বিভব, p বিন্দুর পোটেনশিয়াল কি হবে, একই রকম ভাবে v প্লাস প্লাস অফ v মাইনাস। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ v প্লাস, কত হবে, q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন √(x² প্লাস v মাইনাস এর মান কত হবে, -4q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন √(a - x তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? Then you put the value of v plus and v minus. আমি বলেছি যে বিন্দুগুলোতে ইলেকট্রিক পোটেনশিয়াল 0 হবে তার মানে p বিন্দুতে বিভবটা কত হবে, 0 হবে। Then you put the value, that is it become q divided by 4 pi epsilon √(x² plus y square is equal to 4q divided by 4 pi epsilon √(a - x তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে? Then 4 pi epsilon are cancel out, q and q are cancel out, so √ কি হবে, √(a - x তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার is equal to 4 into √(x² plus y square. Then you taking square both side করলে কত হবে, a - x তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার is equal to 16x² plus y square. তাহলে এটা একটা সঞ্চার পথের সমীকরণ হলো। এবারে একটু সাজিয়ে নিতে পারিস, এরকম ভাবে সাজাতে পারিস, এটাকে এইদিকে নিয়ে আয়, a - x তার হোল স্কয়ার প্লাস 16x² প্লাস y স্কয়ার প্লাস 16x² মানে হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, সরি এটা মাইনাস হবে তাই তো, -16x² আর এটা হচ্ছে মাইনাস সম্ভবত 15y² হচ্ছে তাই তো, ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, এরকমই তো হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা সঞ্চার পথের সমীকরণ। আর একটু সাজাতে পারিস মন করলে, এটাকে a - x টাকে a² - 2a + b² এর ফর্মুলা ইভালুয়েট করে করতে পারিস। অপশনস কি রকম ভাবে থাকবে তার উপর ডিপেন্ড করবে। আশা করি এর ভ্যালুটা যদি এরকম কোশ্চেন থাকে, এর ভ্যালুটা a হিসাবে থাকবে না, একটা নিউমেরিক্যাল ফিগার হিসাবে থাকবে, ইট মে বি 2, ইট মে বি 1, ইট মে বি কিছু একটা থাকবে, যাতে সঞ্চার পথের সমীকরণটা একটা সাংখ্য মানের ভিত্তিতে আসে, দিয়ে সঞ্চার পথের সমীকরণ থাকবে। কিন্তু এটা কঠিন কোশ্চেন, এটা সহজ নয়। এরকম ধরনের কোন একটা পথ পাওয়া যাবে যে পথটা বরাবর তড়িৎ বিভবের মানটা 0। তড়িৎ বিভবের মানটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে 0 কিন্তু হবে না, তড়িৎ বিভবের মানটা বিভিন্ন বিন্দুতে 0 হবে, বিভিন্ন বিন্দুতে 0 হবে, এবং সেই বিভিন্ন বিন্দুগুলোকে নিয়ে যদি একটা রেখা আমি অঙ্কন করি সেটাই হচ্ছে সঞ্চার পথ। ঠিক আছে? এবারে x এর ভ্যালু আর y এর ভ্যালু বসেই পরে এই সমীকরণটা স্যাটিসফাইড করবে যে ভ্যালুগুলোর জন্য সেই প্রত্যেকটা ভ্যালুতে ইলেকট্রিক পোটেনশিয়াল 0 হবে। বুঝতে পেরেছিস তো? তাহলে এটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। সেকেন্ড পার্টটা অত নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, সেকেন্ড পার্টটা অতটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, ফার্স্ট পার্টটা বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট পার্টটা ঠিকভাবে করবি, সেকেন্ড পার্টটা পড়লে ওটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন্স হবে। ঠিক আছে? বোঝা গেছে তো? বোঝা গেছে তাহলে? ঠিক আছে, তাহলে করে নেবে এটা। কোন দ্বিতীয় লাইনটা বলো, কোনটা মাইনাস হলে? এইখানটা, এইটা এটার পরে এখানে করেছি কি, এই দুটো মান আমি এখানে বসিয়ে দিয়েছি, একটু স্টেপ জাম্প করেছি, এই দুটো মান এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এই দুটো মান বসিয়ে দিলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তারপরে আমি মাইনাসটাকে ওইদিকে নিয়ে গেছি বলে প্লাস হয়ে গেছে। বুঝতে পেরেছিস তো? এখানে একটু স্টেপ জাম্প করেছি, বোঝা গেছে স্টেপ জাম্পটা? এখানে পজিটিভ মান, এখানে নেগেটিভ মান, তো মানগুলো এখানে বসিয়েছি, তাহলে মাইনাস হয়ে আছে, তারপর মাইনাসটাকে ওইদিকে নিয়ে গেছি বলে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, না নিয়ে গেলেও চলতো, q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন কমন নিলে ওটা নট ইকুয়াল টু 0 মানে এটা ইকুয়াল টু 0 করে ডাইরেক্ট করলেও হতো। তো আমি রুটটাকে তোলার জন্য বোথ সাইড স্কয়ার করব বলে ওইদিকে নিয়ে গেছি। ঠিক আছে, বোঝা গেছে তো? নিজের হাতে করতে হবে, পেন কপিতে করলে তারপরে তুই বুঝতে পারবি, এরকম করে দেখে বোঝার কিছু নাই, বোঝা যাবে না। ঠিক আছে তো? ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল। নেক্সট আরেকটা দেখ, অন্য একটা এক্সাম্পল। অন্য একটা এক্সাম্পল দেখ।